জ্বালানি সংকটে বন্ধ অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিংয়ে পূরণ করা সম্ভব না রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা, দাবি বিকেএমইএর। ব্যাংক ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান। চলতি অর্থবছর অনলাইনে রিটার্ন জমার সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে, আশা এনবিআর চেয়ারম্যানের। কর আদায়ে টেবিলের নিচের লেনদেন বন্ধের পরামর্শ অর্থ বাণিজ্য উপদেষ্টার। নওগাঁয় সাধন সিন্ডিকেটের দাপট, সাবেক খাদ্যমন্ত্রীর ভাই সামলাতেন চালের বাজার, মেয়ে করতেন নিয়োগ বাণিজ্য, হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, তদন্তে দুদক। নেই পর্যাপ্ত নিরাপত্তা, কর্মীরাও অদক্ষ। চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায় 10 বছরে 142 শ্রমিকের মৃত্যু, মালিকের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, দ্রুত ব্যবস্থার আশ্বাস। এবং অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি জার্মানি, 16 সেপ্টেম্বর থেকে কার্যকর, সিদ্ধান্তে কড়া সমালোচনায় পোল্যান্ড, আইন মানছে কিনা খতিয়ে দেখবে ইইউ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আবারও দেশজুড়ে দুর্ভোগের কারণ লোডশেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের দিনে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ঢাকার বাইরেও চিত্র দুর্বিষহ। দিনে কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। মূলত বড়পুকুরিয়া বন্ধ, আদানির কম সরবরাহ সহ অর্ধশতাধিক কেন্দ্রে জ্বালানি সংকটে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মধ্য দুপুর, তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ভুতুরে চিত্র। বিদ্যুৎ নেই, তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা, কমে গেছে বিক্রি বাট্টা। কেউ বিকল্প উপায়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টায়, কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে। প্রতিদিন মনে 4-5 বার যায়, কখনো 2 ঘন্টা থাকে না, কখনো 1 ঘন্টা থাকে না। কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ভিতরে আর ঢোকে না। অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না। ফটোকপি এবং প্রিন্টের যেসব কাজকর্ম, এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল। ওনাদের যেমন ক্ষতি হইতেছে, আমাদের কিন্তু আমি অনেক ক্ষতি হইতেছে। রাজধানীবাসী বলছেন, কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং। অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে যাপিত জীবন। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হইতেছে, কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ভিতরে ঢোকে না। কারেন্টের জন্য ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে 14 থেকে 16,000 মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা। তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে 2000 মেগাওয়াট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং? এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব। অন্তত 54টি বিদ্যুৎ কেন্দ্র ধুঁকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে। কয়লার অভাবে ঝুঁকিতে মাতার বাড়ি, উৎপাদন কমছে আদানির। আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড়পুকুরিয়া, রামপালের প্রথম ইউনিট সহ 41টি বিদ্যুৎ কেন্দ্র। 3 মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব। সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ। আমরা ইগারলি ওয়েটিং ফর এফএসআরইউটা আসলেই মনে করেন যে আমাদের প্রবলেম 90% শেষ আর কি। আমরা চেষ্টা করতেছি হয়তো উইদিন 1 উইক এই জিনিসগুলোর অনেকটাই সমাধান হবে আর কি। বিশেষজ্ঞরা মনে করেন, এতদিনের নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাসুল দিতে হচ্ছে। একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা, যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ সেটাও আবার না, হ্যাঁ, এবং এর সাথে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা করি নাই। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। বিশেষজ্ঞদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে। চাহিদার তুলনায় বর্তমানে বিদ্যুতের সক্ষমতা প্রায় দ্বিগুণ। তবে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন সইতে হচ্ছে লোডশেডিং, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন। একই সঙ্গে গ্রাহকদের চাওয়া, শিগগিরই মুক্তি মিলুক এই পরিস্থিতির থেকে, নিশ্চিত হোক বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শিল্পে বিদ্যমান জ্বালানি সংকটের মধ্যে চলতি অর্থ বছরের জন্য নির্ধারিত রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়, এমন দাবি করে লক্ষ্য অর্জনে ব্যাংক ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। এর বৈশ্বিক প্রেক্ষাপটে 12.57% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
গেল রোববার সচিবালয়ে চলতি অর্থ বছরের জন্য পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা $5,750 কোটি নির্ধারণের কথা জানান অর্থ উপদেষ্টা। এরপরই ব্যবসায়ীদের মনে প্রশ্ন জেগেছে, রপ্তানি আর প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি নাকি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্যে ভর করে। বর্তমানে যে এই বছর যে আমাদের রপ্তানি অ্যাকচুয়াল যেটা আসলে রপ্তানি হয়েছে সেই ফিগারটার উপর কি দিয়েছেন নাকি ইবিবির তথ্যগতভাবে যে ফিগার সেটার উপর দিয়েছেন, এটা একটা প্রশ্ন, এবং তার উপর কি 12.5%? রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয়া তৈরি পোশাক শিল্প মালিকদের এমন সংশয়ে পড়ার কারণ, গেল অর্থ বছরের প্রথম 10 মাসেই দুই সংস্থার হিসাবের গড়মিল দাঁড়ায় $1,081 কোটি। এমন তথ্য বিভ্রাটে পড়ে বিকিএমইএ বলছে, জ্বালানি সংকট, ব্যাংক খাতের হয়রানি আর কাস্টমস কর্তাদের স্বেচ্ছাচারিতা না কাটলে কোনোভাবেই সরকার নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি, গ্যাস এবং বিদ্যুতের সংকট। এই সংকট যদি সরকার সমাধান করতে পারে, 2 নম্বর হচ্ছে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, ব্যাংকের যে অসহযোগিতা চলছে, একটা ব্যাক টু ব্যাক এলসি করতে দিলে 15-20 দিন 1 মাস ব্যাংকই খেয়ে ফেলে, তাহলে আমি আর লিড টাইমের যদি অর্ধেক যদি ব্যাংক খেয়ে ফেলে, তাহলে আমি আর উৎপাদন করব কখন আর রপ্তানি করব কখন? ইউরোপ আমেরিকার বাজার পরিস্থিতি বিবেচনায় অর্থনীতিবিদরাও বলছেন, দ্রুত পরিবর্তনশীল চাহিদার বিপরীতে 12.57% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের দাঁড় করাবে এক কঠিন চ্যালেঞ্জের মুখে। এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, তার কারণ বিশ্ববাজারে যে পরিস্থিতি এখন সব জায়গাতে কিন্তু ভালো ডিমান্ড নেই, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট, সেখানে কিন্তু আমাদের যে পণ্যের চাহিদা বা সারা পৃথিবীর যে আরএনজি প্রোডাক্টের যে চাহিদা, তো সেটা কিন্তু অতটা আশাব্যঞ্জক নয়। বৈচিত্র্যময় পণ্য নিয়ে রপ্তানি বাজারে যেতে পারলে ক্রেতা টানতে বাংলাদেশ সুবিধা করতে পারবে, এমন আরেক চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বারবার একই ব্যক্তির কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সঙ্গে কর দেওয়ার ক্ষেত্রে টেবিলের নিচের লেনদেন বন্ধের পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার এনবিআর কার্যালয়ে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গেল অর্থ বছর অনলাইনে প্রায় 5.5 লাখ করদাতা তাদের রিটার্ন জমা দেন। এবার সেই সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে। তাছাড়া কর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। এবছর 9 সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া গেলেও আগামী অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অর্থনৈতিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর জোর দিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB এর 24তম ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছে 22টি প্রতিষ্ঠান। সেরা বার্ষিক প্রতিবেদন, সম্মানিত প্রতিবেদন এবং কর্পোরেট সুশাসন মোট 13টি খাতে এ পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় ব্যাংক এশিয়া PLC ওভারঅল অনার নির্বাচিত হয়েছে। এছাড়াও 8 প্রতিষ্ঠানকে মেরিট সম্মাননা দেওয়া হয়। ডিরেক্টর মিটিং এলে কয়েকটা পয়সা পাই, আর আপনারা যারা আছে একটা জিনিস কি অবস্থা ব্যাংকগুলোর, সব আনকোয়ালিফাইড রিপোর্ট আসেই নাই। কিছুটা কিন্তু আপনার রোল প্লে করার আছে। সততা ফার্স্ট, স্বচ্ছতা, জবাবদিহিতা, এটা যদি না থাকে, এবং এটা আপনার এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশকে অর্থনীতিতে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি। শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত ও আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh
closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। That they are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয় মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। চট্টগ্রামে জাহাজ ভাঙা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে গত 10 বছরে মারা গেছেন 142 জন শ্রমিক। সবশেষ এসএন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে নিহত হয়েছেন 2 জন। দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাবে শিপইয়ার্ডগুলোতে মৃত্যুর মিছিল বাড়ছে বলে জানাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তারা। অনেক বিশ্বাসের ছবিতে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে একসময় 1.5 শতাধিকের বেশি জাহাজ ভাঙা প্রতিষ্ঠান ছিল। বর্তমানে সচল রয়েছে 30 থেকে 35টি শিপইয়ার্ড। উপকূল জুড়ে গড়ে ওঠা এইসব শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে কাজ করেন 15 থেকে 20 হাজার শ্রমিক। কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তথ্যমতে গত 10 বছরে জাহাজ ভাঙা শিল্পে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে 142 জন শ্রমিকের। নিরাপত্তার ঘাটতি থাকায় সবশেষ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের কর্মকর্তারা। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ওইখানে গ্যাস কাটার ব্যবহার করা যায় না। গ্যাস কাটার ব্যবহার করলে, কারণ এখানে গ্যাস জমে থাকে, ওখানে অয়েল থাকে, এই জাতীয় বিষয়গুলিতে যে কোনো মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ যদি এখানে কোথাও পড়ে, তাহলে সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটতে পারে। আন্তর্জাতিক মান অনুসরণ করে এরই মধ্যে 4টি জাহাজ ভাঙার প্রতিষ্ঠান পেয়েছে গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতিও। প্রশ্ন উঠছে, তারপরও কেন ঘটছে দুর্ঘটনা? শিপইয়ার্ড নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বলছে, শুধু গ্রিন শিপইয়ার্ড করলেই হবে না, দক্ষ ও প্রশিক্ষিত জনবল না থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। যে প্রশিক্ষিত জনবল যেগুলো আছে সেগুলো আসলে সঠিকভাবে প্রশিক্ষিত না। সঠিকভাবে প্রশিক্ষিত না হওয়ার ফলেই এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। জাহাজের সেন্সিটিভ পার্ট যখন কাটছে তখন ওনাদের উচিত ছিল উপস্থিত থাকা। ওনাদের উপস্থিত ছাড়া শ্রমিক ওখানে যাওয়ার কথা না। তাহলে আপনার শ্রমিক কেন ওখানে গেল? কেন আপনারা যারা বিশেষজ্ঞরা আছেন, ইয়ার্ড ভিত্তিক যারা আপনাদেরকে মালিক রেখেছে, তারা কোথায় ছিলেন? ভবিষ্যতে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের। এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে আর না হয় ওইটার দিকে আমরা সজাগ থাকব, কারণ গ্রিন ইয়ার্ড হলে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন সবই কিন্তু কমে আসে। তো এইটার এফেক্ট কিন্তু আমরা গত 1-1.5 বছর দেখছি। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে 179টি। বর্তমানে 3 শতাধিক স্টিল রিরোলিং মিলের প্রধান কাঁচামাল হিসেবে পুরনো জাহাজের স্ক্র্যাপ ব্যবহার করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সরবরাহ বাড়ায় কমেছে কাঁচা মরিচের দাম, তবে এখনও চড়া সবজির বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 2 দিনের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সপ্তাহের শেষ দিকে এসে এ পণ্যের সরবরাহ বেড়েছে, তাই দামও কমতির দিকে। এদিকে অন্যান্য সবজির বাজার আগের মতোই চড়া। অধিকাংশ সবজির দামই 50 থেকে 60 টাকার উপরে। বেগুনের কেজি 60 টাকা থেকে 80 টাকা, পটল 50 থেকে 60, টমেটো 120 থেকে 140, করলা 70 থেকে 80 টাকা। ক্রেতা বিক্রেতারা বলছেন 2-1টি পণ্যের দাম ওঠানামা করলেও এখনও বাড়তি সব ধরনের সবজির দর। এতে নাভিশ্বাস সাধারণ ভোক্তাদের। মরিচের আমদানি হলো বেশি, দেশীয় মরিচের ঘাটতি কোনো নাই, আমদানি সরবরাহ বেশি হয়েছে, এই কারণে দাম কমে গেছে। ইন্ডিয়ান মরিচ যদি বেশি আসে তাহলে দামটা একটু কমে। শসা 40, টমেটো আর গাজর একটু দাম বাড়তি। এগুলো কাঁচা মরিচ আনলাম 120, ভেন্ডি আনলাম 40, চিচিঙ্গা 40। শুনছি খালি কমে কমে, কিন্তু কমে না তো, সব কিছুরই দাম বেশি না। আমাদের কেনার তো সাধ্য থাকে না এত দামে কিনার। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি সপ্তাহে অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে মরিচের বাজারে এক বিচিত্র রূপ আমরা দেখতে পাই, যেমনটি আজকেও দেখতে পেলাম। আজকে সপ্তাহের শেষ দিকে বুধবার রাজধানীর কারওয়ান বাজারের মরিচের দর কিন্তু একেবারে নেমে গেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে পাইকারি এবং খুচরা উভয় ক্ষেত্রে কিন্তু মরিচের দর কমেছে। আজকে এখানে 120 থেকে 140 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে, যেটি এই সপ্তাহের শুরুতে অর্থাৎ শনিবারে 200 টাকা বা 220 টাকার দিকেও এই মরিচটি বিক্রি হয়েছিল। তবে এই তারতম্যের ব্যাপারে এখানকার বিক্রেতারা, ব্যবসায়ীরা আমাদেরকে যেটা বলছেন, বাজারের সরবরাহের উপর ভিত্তি করে মরিচের দামটি নির্ধারণ করা হয়। কিন্তু এত বেশি উঠানামা কেন, তারা যেটি বলছেন, ভারতীয় মরিচ যখন বাজারে অতিরিক্ত পরিমাণে আসে, যথেষ্ট পরিমাণে আসে, সরবরাহটা যখন বাড়ে তখন মরিচের দাম কমে যায় এবং সেটি একেবারে 120 টাকায় নেমে যাবে সেটি প্রত্যাশা আর তুলনায় অনেক ভোক্তারা সাধারণত যেটি দেখতে পান আসলে জিনিসপত্রের অন্যান্য সবজির দাম যেগুলো আছে সেগুলো প্রায় সবকিছুর দামে কিন্তু অন্তত 40 থেকে 50 টাকার উপরে। সুতরাং মরিচে এসে একটু স্বস্তি কিন্তু সাধারণ ভোক্তারা পাচ্ছেন। সরবরাহের কারণে মূলত এই তারতম্যটা তৈরি হয়। আবার যেটি দেখা যাবে, ব্যবসায়ীরা বলছেন সপ্তাহের শেষে গিয়ে অর্থাৎ শুক্রবারে যখন ভারতীয় আমদানিটা বন্ধ থাকে তখন কিন্তু এই মরিচের দাম আবারও 200 টাকা বা 220 টাকার দিকে চলে যায়। এই উঠানামার ভেতর দিয়ে মরিচের বাজার চলছে। তবে অন্যান্য সবজির বাজারের কথা যদি একটু জানাতে যাই, কারণ বাজারে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি অধিকাংশ সবজির দাম 40 থেকে 50 কিংবা 60-70 টাকাও আছে। যেমন আমরা যেটি দেখেছি আজকে সবজির বাজারে মূলত বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। সেখানে মানভেদে গোল বেগুন এবং সাইজ ভেদেও কিন্তু সেই বেগুনের দামের তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কাঁকরোলের দাম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। শসা 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। পটলের দাম কিছুটা কমেছে, যেটি গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে আমরা 50 থেকে 60 করে দেখেছি, সেটি আজকে 40 থেকে 50-এর ভিতরে কিন্তু বিক্রি হচ্ছে। পেঁপের দাম কিছুটা কমেছে, আমরা যেটি দেখছি আজকে পেঁপে 20 থেকে 25 টাকা যদি বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজি যেগুলো আছে, ঢেঁড়সের কথা যদি বলে, ঢেঁড়সের দামও কিছুটা কমেছে, যেটি 50 থেকে 60 টাকার নিচে কখনোই গত 2 সপ্তাহে নামেনি, সেটি কিন্তু আজকে দেখছি আমরা কারওয়ান বাজারে অন্তত 40 থেকে 45 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। ভোক্তারা যেটি বলছেন, আসলে ওঠানামার ভেতরেই আসলে সবজির বাজারটি আছে এবং এই সবজির বাজার যতদিন পর্যন্ত স্বাভাবিক কিংবা স্থির হবে ততদিন পর্যন্ত একটা অশান্তি, অস্থিরতা কিন্তু বাজারে বিরাজ করবে, যেটি আসলে সাধারণ ভোক্তা যারা নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, তারা কিন্তু এই অস্বস্তির ভিতরেই থাকবেন। তো আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে সবজির বাজারে আমরা জানাচ্ছি মরিচের দাম কম এবং অন্যান্য সবজির দাম বাড়তি এবং কিছুটা স্থিতিশীল ছিল। তো কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যের গতি বাড়াতে ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। মঙ্গলবার বিকেলে সীমান্তে শূন্য রেখার পাশে এই বৈঠক হয়। এতে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের 11 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ও বাংলাদেশের হিলি কাস্টমস C&F এর এজেন্ট অ্যাসোসিয়েশনের 27 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে বন্দর দিয়ে দুদেশের বাণিজ্য কার্যক্রম ত্বরান্বিত করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুদেশের আমদানি রফতানি বাণিজ্যে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের মুখে এখনও বন্ধ রয়েছে 20টি পোশাক কারখানা। তবে ইপিজেড সহ অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। শিল্প পুলিশ জানিয়েছে সকাল থেকে ডিইপিজেড সহ অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করেও কাজ না করে বেরিয়ে আসেন। এদিকে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ বিবেচনায় হামিম গ্রুপের 6টি সহ অন্তত 20টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেন দেশের নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটররা। গতকাল সকালে সেগুনবাগিচায় সিজিএ চত্বরে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় থাকা সত্ত্বেও অডিটরের পদ থেকে গ্রেডিং পরিবর্তন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আদালতের এক রিট পিটিশনের প্রেক্ষিতে 2018 সালের 23 ডিসেম্বর দেশের হিসাব ও নিরীক্ষা বিভাগের 61 জন অডিটরকে 10ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ দেয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়। অডিটরদের দাবি, রায় অডিটর পদকে উন্নীতকরণের নির্দেশনা প্রদান করা হলেও শুধুমাত্র রিট করা 61 জনের বিপরীতেই আদেশ কার্যকর হয়েছে।
একই পদে 2 গ্রেডের বৈষম্যের শিকার হচ্ছেন বাকি অডিটররা। এমন দাবি করে রোববার থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বলছেন গ্রেড ও পদমর্যাদা বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। আমরা একই ডিপার্টমেন্টে 2টা গ্রেড কি করে হয়? আমার 61 জন কি ব্রাহ্মণ, 61 জন কি অন্য জাতের অডিটর? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আমাদের এই চত্বরে সমস্ত কাজ কর্ম ফেলে রেখে আমরা এখানে কর্মসূচিতে দাঁড়িয়েছি। আন্দোলনরত কর্মকর্তারা জানান, সরকার পরিবর্তনের পর গত 12ই আগস্ট অডিটর পদের বেতন 10ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ বিভাগে চিঠি পাঠায় সিএজি কার্যালয়। পরে তা আইন ও বিচার বিভাগে পাঠালে সেখান থেকেও দাবির পক্ষে মত আসে। তবে 25 আগস্ট এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট স্মারক অর্থ বিভাগে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠানো হলেও এখনও অজানা কারণে আটকে আছে প্রজ্ঞাপন। আমাদের লাইন মিনিস্ট্রি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছেন। কিন্তু উপযাত্রী মহল আজ আমাদের এই দাবি বাস্তবায়ন সমস্ত পক্ষে থাকা সত্ত্বেও তারা মতামতের কোনো গুরুত্ব দিচ্ছে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন সিএজি কর্মকর্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি। সেই প্রভাব খাটিয়েই নওগাঁয় ভোগ্যপণ্য থেকে নিয়োগ বাণিজ্যের বলয় গড়ে তুলেছিলেন সাধন চন্দ্র মজুমদার, স্থানীয়দের কাছে যেটি পরিচিত সাধন সিন্ডিকেট নামে। সরকার পতনের পর অনেকে বলছেন সাধনের 4বারের এমপির মেয়াদে এই সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন। 2008, 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। আজ থেকে 15-16 বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না। 2-3-4 বিঘা জমি ছিল, টেন্ডার জমি 8-10 বিঘার মতো ছিল। বিভিন্ন পুকুর, মৎস্য পুকুর লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাকরির জন্য দেওয়ার জন্য অসংখ্য লোকের থেকে বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাধন চন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মোনার দায়িত্বে ছিল চালের বাজারের সিন্ডিকেট ও পুকুর জলাশয় নিয়ন্ত্রণ। ছোট মেয়ে তৃণা মজুমদার নিয়ন্ত্রণ করত সরকারি বেসরকারি নিয়োগ ও বদলি। 2 জামাতা নাসিম আহমেদ, আবু নাসের এবং ভাতিজা রাজেশ মজুমদারের দায়িত্ব ছিল টেন্ডার বাণিজ্য। তাদের সহযোগিতায় সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। যতগুলা খাস পুকুর আছে এগুলা মন্ত্রী এবং মন্ত্রীর ভাই তার এক নাতি জোর করে দখল করে খায়। চাকরির টাকা, যে কোনো রাস্তার টাকা, যত কিছু টাকা, সমস্ত টাকা কোটি শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে। চাল ব্যবসায়ীদের অভিযোগ, গত 1.5 দশকে চালের বাজারের দর ওঠানামার কারণ ছিল সাধন মনোরঞ্জন সিন্ডিকেট। তারাই সিন্ডিকেটের মধ্যে আমি মনে করবো যে তারাই এগুলো ডিস্টার্ব করছে, কোনো ব্যবসায়ীরা করেনি। তাদের পলিসিগত, তাদের ভুলের গত, তারা টাকা কামানোর হয়তো প্রয়োজনে এগুলো করছে। এরই মধ্যে সাধন সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। সাধন চন্দ্রকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এবং হামলা, দখল, বিভিন্ন মানুষের সম্পত্তি দ্বারা দখল করেছেন, সেই সকল ব্যাপারেও মামলার প্রস্তুতি চলছে। সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক সংসদ সদস্য জনাব সলিমুল উদ্দিন তরফদারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সাধন চন্দ্র মজুমদার ও তার পরিবারের সদস্যরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 20 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও একজন শিক্ষার্থীকেও আশ্রয় দিতে পারেনি নাটোরের মহিলা আশ্রয়ন ও পুনর্বাসন কেন্দ্র। তবে বছরের পর বছর নানা ব্যয় দেখিয়ে তোলা হয়েছে কয়েক লাখ টাকা। সংযোগ না থাকলেও বিদ্যুৎ খাতে তোলা হয়েছে প্রায় 3 লাখ টাকা। এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। আল মামুনের পাঠানো তথ্য, রুকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার একডালা এলাকায় সরকারি আশ্রয়ণ কেন্দ্র। ছিন্নমূল ও অসহায় শিশু কিশোরীদের আশ্রয় দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য 2004 সালে নির্মাণ করা হয় প্রতিষ্ঠানটি।
কিন্তু বিগত ২০ বছরেও প্রতিষ্ঠানটিতে কাউকেই আশ্রয় দেওয়া হয়নি। ২০২০ সালে করোনা রোগীদের জন্য একটি আইসোলেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ওই সময় স্থানীয় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ ৪,৭৫,০০০ টাকায় এটি সংস্কার করে। তবে করোনা আক্রান্ত কোনো রোগীকে এখানে রাখা হয়নি। এরপর থেকে আবারও এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ২০০৪ সালে এখানে ৩ জন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও শুরু থেকে এখানে একজন রয়েছেন, আর অন্য দুজনকে অন্যত্র সংযুক্ত করেছে জেলা সমাজসেবা অফিস। কার্যক্রম না থাকলেও কেন্দ্রটি থেকে নানা খাতে ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও ২০২০ সালের জুন থেকে ২৪ সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ ব্যয় দেখানো হয়েছে ২,৮২,৪০০ টাকা। শুধুমাত্র অফিস সহায়ক পরিবার সহ অবস্থান করলেও এখানে নিয়োগকৃত ৩ কর্মচারী ভ্রমণ বিল তুলেছেন ৩,০৪,৪০০ টাকা। এছাড়া এই ৪ বছরে নানা অনুষ্ঠান ও অফিসের ফাইলপত্র কেনাকাটায় উত্তোলন করা হয়েছে আরও ৫৩,০০০ টাকা। বিগত ২২ বছর আগে এই ভবঘরে অসহায় মহিলার আশ্রয় কেন্দ্র সরকারিভাবে এই প্রতিষ্ঠানটা চালু হয়। সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করে, ও এখানে বাসা করে এখানে থাকে। এছাড়া কোনো লোক বলো আমরা কোনোদিন দেখি নাই। কিভাবে এই টাকাগুলো উত্তোলন হয়েছে এবং কোন খাতে উত্তোলন করা হয়েছে, কিভাবে উত্তোলন করা হয়েছে, কেন উত্তোলন করা হয়েছে, এগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। আমি ২০০৪ থেকে এই ভবঘুরা এখানে দেখাশোনা করি। অন্য স্টাফরা আরো উন্নত আছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের দাবি, আশ্রয়ণ কেন্দ্র পরিত্যক্ত থাকলেও কেন্দ্রটির পক্ষ থেকে যৌথভাবে পালন করা হয় সরকারি নানা অনুষ্ঠান। তবে অন্য খাতের ব্যয় সম্পর্কে সঠিক কারণ দেখাতে পারেননি তিনি। টেবিলটা হলো এই প্রতিষ্ঠানের হেড থেকে দেওয়া হয়েছে, যে কারণে এই প্রতিষ্ঠানে বন্ধ আছে বলেও মনে হচ্ছে যে কেন বন্ধ আছে, তবু কেন খরচটা হলো। বিদ্যুৎ বিলটা অনেক বেশি আছে, ভিতরে ওই বাসাতে তো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। ৩ একর জমিতে আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। নির্মাণে ১০ বছরেও চালু হয়নি জয়পুরহাট শহরে পশ্চিম অঞ্চলে ওভারহেড ট্যাঙ্ক। এমনকি প্রকল্প বাস্তবায়নের সময় নির্মাণ করা হয়নি আয়রন দূরীকরণ প্ল্যান্টও। পৌরবাসীর অভিযোগ, সরকারি অর্থ খরচ হলেও মিলছে না সুপেয় পানি। শিগগিরই প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শাহিদুল ইসলামের সবুজের রিপোর্ট। ২০১১ সালের জুনে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও পানি বিশুদ্ধ করার জন্য আয়রন দূরীকরণ প্লান্ট নির্মাণ শুরু করেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও আয়রন দূরীকরণ প্লান্ট নির্মাণ করেনি। পৌরবাসীর অভিযোগ, সরকারি অর্থ খরচ হলেও মিলছে না সুপেয় পানি। এ কারণে অন্য জায়গা থেকে পানি কিনে পান করতে হচ্ছে তাদের। বিগত আনুমানিক ১০ বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু এটা থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাওয়া যায়নি এবং তার জন্য পৌর কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই বলে আমার মনে হয়। অনেক আশা করেছিলাম যে এখানে একটা পানির ট্যাঙ্কি হলে পৌরবাসী, গোটা জয়পুরহাট পৌরবাসী পানি পাই উপকৃত হবে, কিন্তু আমরা এখনো পানি তো কিনেই খাচ্ছি। টিউবওয়েল পুঁতে বিভিন্ন পদ্ধতিতে পানি এখান থেকে উত্তোলন করি। এটি চালু না হওয়ার কি যে কারণ, অদৃশ্য কারণ, সেটা উদ্ঘাটন করা জরুরি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি খতিয়ে দেখার জন্য। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক পৌর মেয়র। প্যানেল মেয়র জানান, নতুন পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় শিগগিরই প্রকল্পটি চালুর জন্য উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে এবং চালু করতে পারলেই সেবা পাবে এবং রেভিনিউ ইনকামটা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এটা চালু করার জন্য আমি আমার পরিষদে আলোচনা করার চিন্তা ভাবনা করছি। পৌরসভার তথ্য মতে প্রকল্পটির চুক্তি মূল্য ছিল ৬,৩৫,৭৭,৭৭৯ টাকা। ২০১৪ সালের ১০ এপ্রিল শুধু ওভারহেড ট্যাঙ্কের কাজ বুঝিয়ে দিয়ে ৫,৩৫,০৩,৬৬৩ টাকা বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। টানা 5 দিন ধরে বন্ধ মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। সকালে বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আঞ্চলিক রুটে কোনো বাস না চলাচল করায় বাধ্য হয়ে সিএনজি, অটোরিকশা কিংবা বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, সময়ও লাগছে বেশি। যদিও সমস্যার সমাধানে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। শনিবার বিকেলে বাস ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা।
রাজশাহী নগরীতে যেন ভোগান্তির আরেক নাম ব্যাটারি চালিত অটোরিকশা। সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া নিয়মনীতি তোয়াক্কা না করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে 3 চাকার এসব যান। এতে বেড়েছে যানজটও। সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। গ্রিন সিটি ক্লিন সিটির পাশাপাশি যানজটমুক্ত শহর হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে রাজশাহীর। তবে সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় যানজটে নাজেহাল নগরবাসী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান রাজশাহীর সিটি মেয়র। স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম। নগরীতে অটোরিকশার পালাক্রমে চলার যে নির্দেশনা ছিল, বর্তমানে কেউ তা মানছে না। নগরবাসীর অভিযোগ, ট্রাফিক আইন না মানায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। লাল অটো আর সবুজ অটো আলাদা সময় চলতো, দুটা যখন একসাথে হয়ে গেছে, হওয়ার ফলে ব্যাপক জ্যাম হচ্ছে, আমাদের চলাচলের সমস্যা হচ্ছে। মেডিকেল গামী যারা অসুস্থ হচ্ছে তারা কিন্তু সঠিক সময় সেখানে পৌঁছাতে পারছে না। শুধুমাত্র যারা লাইসেন্সধারী বা নিবন্ধিত তারাই শুধু চলতে পারবে, বাইরের কোনো গাড়ি ঘোড়া এখানে চলতে পারবে না। অটোরিকশা চালকরা বলছেন, ট্রাফিক পুলিশ কাউকে কিছু না বলায় যে যার মতো সড়কে গাড়ি নিয়ে নামছেন। কেউ ধরছে না, তো ধরার কেউ নাই, ওর জন্য কেউ মানছে না। সবাই চালাচ্ছে, আমিও চালাচ্ছি। আমাদের অ্যাকসেপ্টেডে তো আপনার ভাড়া মেরা হচ্ছে না, সংসার চালানো। আইন প্রশাসন যদি ঠিক হয় তবে তো মানা হবে, তাছাড়া জনগণ তো মানতে চাইছে না। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা চলছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জনসংযোগ বিভাগ থেকে আমাদের মাইকিংও করা হচ্ছে, যাতে 2 রঙের গাড়ি 2 বেলাতে চলে। এইভাবে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। নগর ভবনের তথ্য মতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে প্রায় 10,000। সময় সংবাদ, রাজশাহী। তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়েনি সাফাকে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা তুলে ধরা হয়েছে। পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে নিসা নূর নামের এক রিপোর্টার বলেন, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো তাদের বিক্রিত প্রতি বোতলের জন্য 1 টাকা ফিলিস্তিনে অনুদান হিসেবে দিচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন চালু করা হয়। এখন পর্যন্ত 9 মিলিয়ন তার্কিশ লিরা সমপরিমাণ বাংলাদেশি টাকা অনুদান দিয়েছে মোজো। এ বিষয়ে মোজো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজোই প্রথম ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং মোজো সাপোর্ট প্যালেস্টাইন নামে ক্যাম্পেইন চালু করে। এর আওতায় দেশের বিভিন্ন স্থানে র্যালি সহ নানা রকম কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পেইনটি এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন দেশে দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের ডাবল এন্ট্রি ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত সরকার। কথিত বন্ধু দেশের এমন উদ্দেশ্য প্রণোদিত আচরণে চরম ভোগান্তিতে চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা। পর্তুগাল সরকারকে বিষয়গুলো জানিয়ে থাইল্যান্ড বা অন্য কোনো দেশে ভিসা আবেদন নেওয়ার ব্যবস্থা করতে দেশটির বাংলাদেশ দূতাবাসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে ঝুঁকিতে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ। একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা। নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল আসা। আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গেছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ। টিউশন ফি রিফান্ড নিয়েও সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা এই ভোগান্তির শেষ দেখতে চাই, এটা কবে শেষ হবে? ভিসা প্রক্রিয়া সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের। আশা করি পর্তুগাল বাংলাদেশ এম্বাসি পর্তুগাল সরকারের সাথে কথা বলে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এই সমাধান লক্ষ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবাসীদের দাবির বিষয়ে জানতে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। পর্তুগাল বা পোল্যান্ডের মতো ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে ভারতে গিয়ে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে ডাবল এন্ট্রি ভিসা বন্ধ হওয়া। তাই এই বিষয়টি নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
জার্মানিতে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে কড়াকড়ি ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে জার্মান সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। অন্যদিকে এমন সিদ্ধান্ত বিধি মোতাবেক হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। জার্মানিতে আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। কখনো ছুরি, কখনো আবার নানামুখী হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। এসব ঘটনায় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক কিংবা মানবিক কারণে আশ্রয় পাওয়া অভিবাসীদের নাম। এমন বেপরোয়া আচরণে তীব্র সমালোচনার সম্মুখীন চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে দেশটির 3 দলের জোট সরকার। তাই জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, যাতে নতুন কোনো অভিবাসী সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে না পারে। বিষয়টি নিশ্চিত করেন জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেইজার। বলেন, আগামী 16 সেপ্টেম্বর থেকে পোল্যান্ড, চেক রিপাবলিক, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লাক্সেমবার্গ ও ডেনমার্কের সীমান্ত দিয়ে অভিবাসন বা আশ্রয় প্রার্থীদের দেশটিতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। আমরা অনিয়মিত অভিবাসন আরও কমাতে চাই। যতক্ষণ না পর্যন্ত ইইউ এর কাছ থেকে আমরা কোনো সুরক্ষা পাচ্ছি, ততক্ষণ সীমানা নিয়ন্ত্রণ করা হবে। জার্মানির এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মঙ্গলবার দেশটির রাজধানী ওয়ারশোয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, জার্মানির এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। এতে হুমকির মুখে পড়বে সেনজেন নীতি। এমন কড়াকড়ির যৌক্তিকতা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন বলেও জানান টাস্ক। এদিকে জার্মান সীমান্তে পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি কঠোর এই সিদ্ধান্তের বিষয়ে খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন এক বক্তব্যে বলেন, সীমান্ত রক্ষার অধিকার প্রতিটি দেশেই রয়েছে, তবে ইইউ সদস্য দেশগুলো তা কিভাবে করছে সেটি পর্যবেক্ষণ করা হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লন্ডনের টাওয়ার ব্রিজ কয়েকশো শ্রমিক মিলে দীর্ঘ 8 বছর ধরে তৈরি করে ব্রিজটি। 138 বছর আগে নির্মিত স্থাপনাটির পরতে পরতে আধুনিকতার জৌলুস। লন্ডন ঘুরে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের একটি বিশেষ প্রতিবেদন। 12 এপ্রিল 1886 সালে নির্মাণ কাজ শুরু হয় লন্ডনের টাওয়ার ব্রিজের, শেষ হয় 1894 সালে। একই বছরের 30 জুন ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আরও অনেক পরে। শুরুর দিকে ইঞ্জিনগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাষ্প, পরে ব্যবহার করা হয় হাইড্রোলিক। 1976 সালের আগ পর্যন্ত ব্রিজটি পরিচালনা করা হতো তেল ও বিদ্যুতের সাহায্যে। 1977 সালে তৎকালীন রানীর রজত জয়ন্তী উপলক্ষে লাল, সাদা ও নীল রং দেওয়া হয় ব্রিজটিতে। শুরুর সময় এর রং ছিল চকলেট বাদামি। 50টিরও বেশি নকশা জমা পড়েছিল ঐতিহাসিক ব্রিজটি তৈরির সময়। স্যার জন উলফ ব্যারির পরিচালনায় এই ব্রিজটির কাজ চলাকালীন সময়ের নানা চিত্র আছে এর ভিতর। ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজটি দেখতে ভিড় জমান অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, অলওয়েজই বিজি থাকে। সো আমি যেহেতু লন্ডনে থাকি, আমি সময় পেলে ইভেন কফি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে আসে। এটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেক লোক এই টাওয়ার ব্রিজ দেখতে আসে। পুরো কাঠামোটি ঢেকে রাখা হয়েছে গ্রানাইট ও পোর্টল্যান্ড পাথর দিয়ে, যাতে এর ভেতরের ইস্পাতের গুণাগুণ নষ্ট না হয়। 5টি নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘ 8 বছর লেগেছিল এই টাওয়ার ব্রিজের কাজটি সম্পন্ন করতে। 432 জন কর্মীর নিরলস পরিশ্রমের ফসল এই টাওয়ার ব্রিজটি। এখনো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই টাওয়ার ব্রিজটি দেখতে। লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত হয়েছে শরীয়তপুরবাসীদের মিলন মেলা। স্থানীয় সময় রোববার মিচেলস প্লেন পোর্টল্যান্ডের একটি হল রুমে আয়োজিত হয় এই অনুষ্ঠানের। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে কেপটাউনে বসবাসরত শরীয়তপুরের সব প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সহযোগিতার আহ্বান জানান সংশ্লিষ্টরা। ভালো শুধু বলার জন্য ভালো কাজ করতে হবে, ভালোভাবে এটা এখন এরকম একটা কিছু করি যাতে মানুষ আমাদেরকে ভালোভাবে ভালো বলে এবং আমাদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জ্বালানি সংকটে বন্ধ অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিংয়ে পূরণ করা সম্ভব না রফতানি আয়ের লক্ষ্যমাত্রা, দাবি বিকেএমইএর, ব্যাংক ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান। চলতি অর্থবছর অনলাইনে রিটার্ন জমার সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে আশা এনবিআর চেয়ারম্যানের। কর আদায়ে টেবিলের নিচের লেনদেন বন্ধের পরামর্শ অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। এবং নওগাঁয় সাধন সিন্ডিকেটের দাপট, সাবেক প্রধান খাদ্যমন্ত্রীর ভাই সামলাতেন চালের বাজার, মেয়ে করতেন নিয়োগ বাণিজ্য, হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, তদন্তে দুদক। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ে।